আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। আর ইনোভেটিভ এডুয়েট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরেকটি পার্ট, অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ অর ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ। অর্থাৎ আজকের এই ক্লাস জুড়ে আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ করা যায় অথবা ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে কিভাবে অ্যাসার্টিভ করা যায়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো কিছু ওয়ার্ড। আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার পূর্ব শর্ত হচ্ছে যে এই যে বক্সের ভিতরে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলোর তোমাকে কি করতে হবে, পরিবর্তন সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি তোমার যেই শব্দগুলো লিস্টের মধ্যে যে শব্দগুলো আছে এই শব্দগুলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে তার পরিবর্তে ইন্টারগেটিভ সেন্টেন্সের অংশের মধ্যে যা দেওয়া আছে তা আমরা বসাতে হবে। অর্থাৎ এই পার্টের প্রত্যেকটা অংশ তোমার মুখস্থ থাকতে হবে। তাহলে চলো দেখি, আমরা শুরু করি। যে দেখো, ফার্স্ট এখানে লেখা আছে যে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, অল। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান অথবা অল থাকে তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে তার পরিবর্তে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট, তারপর হচ্ছে ভার্ব বসায় আমরা বাক্য সম্পূর্ণ বাক্যটা লিখব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। মনে রাখতে হবে, তুমি ইন্টারগেটিভ সেন্টেন্স করতেছো আর বাক্যের শেষে ইন্টারগেটিভ চিহ্ন দাও নাই, প্রশ্নবোধক চিহ্ন দাও নাই, না দিলে তুমি কিন্তু সম্পূর্ণ মার্ক তোমার কাটা যাবে। দ্বিতীয়ত, 2 নাম্বার যে রুলসটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হলো এভরি প্লাস নাউন। অর্থাৎ এভরি এর সাথে যদি কোনো নাউন যুক্ত থাকে তাহলে আমরা তার পরিবর্তে ইজ দেয়ার, এভরি এর পরিবর্তে আমরা লিখব ইজ দেয়ার এনি, তারপর হচ্ছে আমরা নাউন বসাবো, যেই নাউনটা থাকবে এভরি এর সাথে সেই নাউনটা, তারপরে আমরা হু বসাবো, এরপরে অক্সিলারি ভার্ব বসাবো, এরপরে নট বসাবো, তারপরে হচ্ছে কি ভার্ব বসিয়ে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। তারপরে হচ্ছে দেখো, নোবডি, নান, নো ওয়ান যদি থাকে তার পরিবর্তে ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা হু বসাবো। তারপর হচ্ছে দেখো, নেভার যদি থাকে নেভারের পরিবর্তে আমরা দেব এভার, এবং নাথিং যদি থাকে তার পরিবর্তে এনিথিং দিব। অর্থাৎ নেভার এবং নাথিং এই দুইটা শব্দ উপরের যে রুলসগুলো আছে বাক্যের মাঝে থাকবে, যে বাক্যের মাঝে থাকবে সেই আগের নিয়মে আমরা চেঞ্জ করে নেভার এবং নাথিং শব্দের পরিবর্তে আমরা শুধুমাত্র এই শব্দগুলো বসাবো। অর্থাৎ নেভার থাকলে কী বসাবো, এভার বসাবো, নাথিং থাকলে কী বসাবো, এনিথিং বসাবো। তারপর হচ্ছে দেখো, দেয়ার ইজ নো যদি থাকে, কি বললাম, দেয়ার ইজ নো, যদি দেয়ার ইজ নো থাকে তাহলে তার পরিবর্তে ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা কি বসাবো, ইজ দেয়ার এনি বসাবো। এরপর দেখো, ইট ইজ নো যদি থাকে তাহলে তার পরিবর্তে আমরা ইজ দেয়ার এনি বসাবো। অর্থাৎ দেয়ার ইজ নো এবং ইট ইজ নো দুইটাই সেম, তার পরিবর্তে আমরা কি বসাবো, ইজ দেয়ার এনি। আচ্ছা, এরপর হচ্ছে দেখো, ইট ডাজ নট ম্যাটার যদি থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইট ডাজ নট ম্যাটার থাকে তাহলে তার পরিবর্তে ইট ডাজ নট ম্যাটারের পরিবর্তে হোয়াট দো বসাবো এবং বাকি অংশ লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবো। এখন উপরের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর কোনো একটা যদি না থাকে তাহলে আমরা দেখব তোমাকে যে বাক্যটাকে ইন্টারগেটিভ করতে দিচ্ছে সেই বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, অর্থাৎ হাবোধক নাকি নাবোধক। যদি হাবোধক হয় তাহলে হাবোধকের নিয়মে করব, নাবোধক হলে নাবোধকের নিয়ম করব। দেখো, অ্যাফার্মেটিভ যদি থাকে তাহলে সে বাক্যটাকে ইন্টারগেটিভ করার স্ট্রাকচার বা গঠনটা হচ্ছে তোমাকে ফার্স্টে অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে নট বসাতে হবে, তারপরে কি বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে, তারপরে এক্সটেনশন বাকি অংশ বসাবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবো। আর যদি নেগেটিভ বাক্যটা থাকে তাহলে সেই বাক্যটার আমরা কিভাবে ইন্টারগেটিভ করব তার প্রক্রিয়াটা হচ্ছে ফার্স্টে আমরা অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে কি বসাবো, সাবজেক্ট বসাবো, তারপরে বাকি অংশ বসাই, এক্সটেনশন বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসাই দেব। এইটা ছিল অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভের তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করার জন্য এই বিষয়গুলো তোমাকে ভালো করে বুঝতে হবে।
যারা মানে এই বিষয়গুলো জানা নাই বা যারা এই সমস্যা এই শব্দগুলো তুমি কি করো তোমার খাতায় ওটাই এই নিয়মটা ফুলগুলো শব্দগুলো তোমাকে মুখস্থ করতে হবে, এই নিয়মগুলো তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে পরবর্তী ধাপে আমরা দেখব আমরা কিভাবে বাক্যটা মূলত পরীক্ষায় আসে বা কিভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো আমরা সেটা দেখি। লেটস ট্রাই টু প্র্যাকটিস। চলো আমরা এখন কী করি, প্র্যাকটিস করি। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছি এই পাশে, তারপর এই পাশে লিখছি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো ফার্স্টে যে বাক্যটা আছে এভরিবডি লাভস হিজ কান্ট্রি। এখানে আমরা কি দিছি এভরিবডি আছে, তাহলে আমরা ফার্স্টে কি রুলসে পড়ছিলাম এভরিবডি যদি থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি বসাবো, হু বসাবো। দেখো এখানে আমরা আনসারে হু বসাইছি। তারপরে আমাদের রুলসটা কি ছিল, অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখন একটা মজার একটা ব্যাপার হলো দেখো এই বাক্যের মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। এই যে লাভস যে শব্দটা আছে এই শব্দটা কিন্তু অক্সিলারি ভার্ব নাই এই বাক্যের মধ্যে, কিন্তু লাভসটা হচ্ছে কি ভার্ব, মেন ভার্ব। এখন আমাদের কাজ কি, আমরা কালকে অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যখন করছিলাম সেখানে আমরা বলছিলাম যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তার পরিবর্তে সাহায্যকারী ভার্ব হিসাবে কী বসাইতে হয়, ডাজ বসাতে হয়। তাহলে আমরা কি বসাবো, হু ডাজ, তারপরে নট বসাতে হবে হু ডাজ নট। যেহেতু আমরা ডাজ বসাইছি তাহলে ভার্বের সাথে এস বাই এসটা উঠে যাবে, আমরা কি লিখলাম, লাভ লিখলাম। আর বাকি অংশ সরি বাক্যটা একটু চেঞ্জ করতে হবে। দেখো হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি হবে, হিজ কান্ট্রি। তো তাহলে কি হবে, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি। সেম এভাবে এভরিওয়ান এবং সামবডি এই তিনটা নিয়ম আমরা একই নিয়মের ভিতরে দিলাম। দেখো এভরিওয়ান ওয়ান্টেড টু গো দেয়ার, এই বাক্যের মধ্যে এভরিওয়ান আছে, এভরিওয়ানের পরিবর্তে হু বসাইছি। তারপরে যেহেতু ওয়ান্টেড ভার্বের পাস্ট ফর্ম আছে সেই জন্য আমরা ডিড নট বসাইলাম। আর ডিড নটের পরে ভার্বটা কোন ফর্মে চলে যায়, প্রেজেন্ট ফর্মে চলে যায়, তাহলে ওয়ান্ট লিখলাম। তারপর হচ্ছে গো দেয়ার, তাহলে বাক্যটা হলো কি, হু ডিড নট ওয়ান্ট টু গো দেয়ার। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। সেম এইভাবে সামবডি হ্যাজ কাম, এখানে এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে কি আছে, হ্যাজ আছে, এই জন্য আমরা লিখলাম কি হু হ্যাজ নট কাম। আচ্ছা তারপরে আমরা দ্বিতীয় যে রুলসটা দেখছিলাম কি এভরি প্লাস নাউন, তার একটা উদাহরণ দেখি। দেখো লেখা আছে এভরি ম্যান হ্যাজ সিন ইট। দেখো এভরি এর পরে ম্যানটা হচ্ছে কি নাউন, তো আমরা বলছিলাম কি এভরি এর পরে যদি নাউন থাকে তাহলে এভরি এর পরিবর্তে কি বসাবো, ভেরি গুড, ইজ দেয়ার এনি বসাবো। তাহলে আমরা কি বসাবো, ইজ দেয়ার এনি বসালাম। তারপরে যে নাউনটা আছে নাউনটা বসাবো। নাউনটা বসানোর পরে আমাদের যে কি কাজটা করতে হবে, ইজ দেয়ার এনি প্লাস নাউন বসানোর পরে হু বসাতে হবে। তাহলে আমরা কি বসাইছি এখানে, দেখো ইজ দেয়ার এনি ম্যান, হু বসালাম। তারপরে সাহায্যকারী ভার্ব প্লাস নট, তাহলে হ্যাজ আসছিল সাহায্যকারী ভার্ব, এই জন্য আমরা হ্যাজ নট বসাইলাম। তারপরে বাকি অংশ যেভাবে দিলাম শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তারপরে দেখো আমরা 3 নাম্বার যে রুলটা আছে নোবডি নান বা নো ওয়ান যদি থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি বসাবো বলছি, আমরা এখানে বলছি কি বসাবো, হু বসাবো। শুধু মানে এই শব্দগুলো উঠায়া যে কোনো একটা শব্দ থাকুক, যেই শব্দতে থাকুক না কেন এই শব্দটা উঠায়া আমরা কি বসাবো, এই যে হু বসাবো। আচ্ছা দেখো লেখা আছে নোবডি লাভস এ লায়ার, তাহলে নোবডিটা বাদ দিয়ে দিলে কি বসবে, হু বসবে, হু লাভস এ লায়ার। এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে হচ্ছে দেখো লেখা আছে যদি, আচ্ছা আমরা নেভার এবং নাথিং এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে পরবর্তীতে দেখবো। দেখো এরপরের রুলটা দেখতেছি আমরা যে দেয়ার ইজ নো যদি থাকে তার পরিবর্তে কি বসাবো, ইজ দেয়ার এনি বসাবো। দেখো লেখা আছে দেয়ার ইজ নো ট্রি ইন দ্য ফিল্ড। দেখো কি বললাম, দেয়ার ইজ নো ট্রি ইন দ্য ফিল্ড, তাহলে আমরা দেয়ার ইজ নো এর পরিবর্তে কী লিখবো, ইজ দেয়ার এনি লিখবো। তারপর হচ্ছে ট্রি ইন দ্য ফিল্ড, শেষে প্রশ্নবোধক চিহ্ন। সেম এইভাবে উপরের বাক্যটা নো ওয়ান ওয়ান্টেড টু গো দেয়ার, তাহলে আমরা নো ওয়ানের পরিবর্তে কী লিখবো, হু লিখবো, ওয়ান্টেড টু গো দেয়ার। আচ্ছা এরপরের যে বিষয়টা হচ্ছে দেখো আমরা ইট ডাজ নট ম্যাটার যদি থাকে তার পরিবর্তে আমরা কী বসাবো, হোয়াট দো বসাবো। আচ্ছা দেখো আমরা এই বাক্যটা দেখো ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ডোন্ট কাম দেয়ার, তাহলে আমরা কি শিখলাম, ইট ডাজ নট ম্যাটারের পরিবর্তে কী বসাবো, হোয়াট দো বসাবো। আমরা হোয়াট দো বসাইছি। তারপর হচ্ছে ইফ ইউ ডোন্ট কাম দেয়ার, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাহলে কী হলো বাক্যটা, হোয়াট দো ইফ ইউ ডোন্ট কাম দেয়ার। তারপরে
সর্বশেষ যে দুটো রুলস লিখছিলাম যে এই উপরের রুলসগুলোর মধ্যে থেকে যদি কোনো একটা অংশ না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে আমরা দেখব বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে কি করব, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস কি এক্সটেনশন বসে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বাক্যটা কমপ্লিট করব। দেখো এই যে লেখা আছে হি ইজ এ গুড স্টুডেন্ট। দেখো এই বাক্যটা আমরা এটা কীভাবে করতে পারি, বাক্যটাকে হাবোধক নাকি নাবোধক, অর্থাৎ অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এই বিষয়টা বুঝতে হবে আগে তোমাকে। তাহলে যেহেতু নট নাই, এটা তো অবশ্যই অ্যাফার্মেটিভ, তাহলে আমরা এই নিয়মে করব। অর্থাৎ সাহায্যকারী ভার্ব ছিল কি ইজের সাথে কি যোগ করলাম, নট যোগ করলাম, তাহলে কি হলো ইজেন্ট। তারপর সাবজেক্ট বসালাম হি, বাকি অংশটা লিখে দিলাম। তাহলে কি হইলো বাক্যটা, ইজেন্ট হি এ গুড স্টুডেন্ট। সেম এইভাবে এরপরে দেখো আমরা সর্বশেষ যে রুলসটা লিখছিলাম, যদি নেগেটিভ থাকে তাহলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখো বলছে দে আর নট গুড অ্যাট ম্যাথমেটিক্স। এখানে আমরা বাক্যটা হচ্ছে নাবোধক, তাহলে আমরা কি করে দেবো, সাহায্যকারী ভার্বটা নিয়ে আসবো। সাহায্যকারী ভার্ব কী ছিল, আর ছিল, আরটা নিয়ে আসলাম, তারপর সাবজেক্ট নিয়ে আসলাম দে, তারপর হচ্ছে নটটা বাদ দিয়ে আমরা বাকি অংশ লিখে ফেলবো গুড অ্যাট ম্যাথমেটিক্স। তাহলে কী হলো বাক্যটা, আর দে গুড অ্যাট ম্যাথমেটিক্স, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবো। এই ছিল মূলত আসলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার মূলত নিয়মটা, অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, সেম এটাই প্রক্রিয়াটাকে যদি তুমি উল্টায় ফেলো তাহলে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে যাবে। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝতে পারছো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে লিখবা, এবং তোমরা অবশ্যই যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা ফেসবুক পেজটি ফলো করোনি, তোমরা অবশ্যই ফলো করবা এবং লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবা না। আচ্ছা, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।